হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব এবিটিএ টেস্ট পেপারের 191 পেজের অঙ্কগুলো নিয়ে। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে একটি দ্বিঘাত সমীকরণে চলের সর্বোচ্চ ঘাত কত। তাহলে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটি যদি লিখি তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। এখানে চলের সর্বোচ্চ ঘাত, এখানে চলরাশি এক্স এর সর্বোচ্চ ঘাত দেখো রয়েছে 2, তাহলে অ্যান্সার হচ্ছে 2, অপশন বি। তাহলে দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত হচ্ছে কত? 2। পরের কোশ্চেন, কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। তাহলে প্রথমে আমাদের বের করতে হবে সরল সুদের হার। তাহলে দেওয়া আছে কি, সময় দেওয়া আছে টি সমান হচ্ছে 20 বছর, মূলধন আমরা ধরে নিলাম পি টাকা, মূলধন সমান হচ্ছে পি টাকা। 20 বছরে দ্বিগুণ হচ্ছে অর্থাৎ সুদ প্লাস আসল এ সমান হচ্ছে 2p। অতএব সুদ সমান হচ্ছে 8, 2p মাইনাস পি সমান হচ্ছে পি টাকা। তাহলে সুদ আসল পেয়ে গেলাম, সুদের হার আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি সরল সুদের ক্ষেত্রে আর ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু, পি বলতে হচ্ছে আসল বা মূলধন, ইন্টু সময় ইন্টু সুদের হার, নিচে হচ্ছে 100। বা আর এর মান পেলাম পি, আসল পি রয়েছে এখানে বা মূলধন পি রয়েছে, সময় দেখো বলেছে 20 বছর, নিচে হচ্ছে 100। এখন দেখো পি কাটছে 20, 5 এ 100 বা আর ইজ ইকুয়াল টু কত হচ্ছে 5। তাহলে সুদের হার আমরা পেয়ে গেলাম r%। পরে দেখো বলেছে, দেখো একই সুদের হারে, তাহলে একই সুদের হার বলতে আর এর মান পেয়েছি 5%, মূলধন ওই মূলধন বলতে পি টাকা 3 গুণ হচ্ছে। তাহলে এখানে আসল বা মূলধন সমান হচ্ছে কত? পি, 3 গুণ হচ্ছে অর্থাৎ এ ইজ ইকুয়াল টু হচ্ছে 3p। তাহলে সুদ সমান হচ্ছে 3p মাইনাস পি সমান হচ্ছে 2p হয়েছে। এরপর একই রকম ভাবে সুদ সমান একবার লিখে দিচ্ছি। তাহলে 2p হচ্ছে সুদ সমান হচ্ছে আসল, তাহলে পি সময় আমাদের বের করতে হবে, সুদের হার 5, নিচে হচ্ছে 100। এখন দেখো পি কাটছে 5, 20 হচ্ছে 100 বা পি সমান হচ্ছে 2 গুণিত 20 সমান হচ্ছে 40। অপশন দেখে নাও, অপশন সি তে দেখো দিয়েছে 40 বছর, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, দুটি ঘনকের আয়তনের অনুপাত দিয়েছে 1:27, ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে। তাহলে একটি ঘনকের বাহু ধরলাম a1, এটা হচ্ছে বাহু, আর দ্বিতীয়র ক্ষেত্রে অপরটির ক্ষেত্রে হচ্ছে বাহু সমান a2। তাহলে আয়তন v1 সমান হচ্ছে a1 কিউব আর v2 সমান হচ্ছে a2 কিউব হয়েছে। বের করতে হবে কি সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল প্রথমটির ক্ষেত্রে s1 ধরলাম, তাহলে 6a1 স্কয়ার, আর দ্বিতীয়টির ক্ষেত্রে হচ্ছে s2 সমান হচ্ছে 6a2 স্কয়ার। দেয়া আছে কি প্রশ্নানুসারে v1 is to v2 সমান হচ্ছে 1:27, v1 সমান হচ্ছে a1 কিউব is to a2 কিউব সমান হচ্ছে 1:27 বা বাই আকারে করে দিচ্ছি একবারে। তাহলে a1 বাই a2 হোল কিউব সমান হচ্ছে, দেখো 27 এটাও লিখে দিচ্ছি একবারে, 1/3 হোল কিউব বা কিউব রুট করতে পারো, কোনো সমস্যা নাই। এখান থেকে তাহলে পাচ্ছি a1 বাই a2 সমান হচ্ছে 1/3। বের করতে হবে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, অর্থাৎ s1 is to s2 সমান, s1 সমান হচ্ছে 6a1 এর স্কয়ার আর s2 সমান হচ্ছে 6a2 স্কয়ার। এখানে 6 কাটছে, সমান বাই আকারে লিখি a1 স্কয়ার বাই a2 স্কয়ার সমান a1 বাই a2 এর হোল স্কয়ার। a1 বাই a2 সমান পেয়েছি 1/3, তাহলে 1/3 এর হোল স্কয়ার সমান হচ্ছে 1/9 সমান হচ্ছে 1:9। অপশন দেখে নাও,
সিতে দেখো দিয়েছে 1:9, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন দেওয়া আছে 2a ইজ ইকুয়াল টু 3b ইজ ইকুয়াল টু 4c হলে a ইজ টু b ইজ টু c এর মান আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা প্রথমে a b c এর মানটা বের করে নেব। কিভাবে? ইজ ইকুয়াল টু কে ধরে নেব, এখানে লিখবে ধরি, হয়েছে? তাহলে বা পাচ্ছি কি 2a ইজ ইকুয়াল টু কে, বা a ইজ ইকুয়াল টু হচ্ছে k/2। একই রকম ভাবে 3b ইজ ইকুয়াল টু কে, বা b ইজ ইকুয়াল টু হচ্ছে k/3। আর 4c সমান কে, তাহলে c সমান হচ্ছে k/4। তাহলে abc এর মান আমরা পেয়ে গেছি। বের করতে হবে a ইজ টু b ইজ টু c। এখন abc এর মান আমরা বসাচ্ছি। a সমান হচ্ছে k/2, b সমান হচ্ছে 3k/3, আর c সমান হচ্ছে k/4। এখানে দেখো কে কে কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি 1/2 ইজ টু 1/3 ইজ টু 1/4। হরগুলো সমান করতে হবে বা লসাগু দিয়ে গুণ করতে হবে। লসাগু দিয়ে গুণ করছি, 2 3 4 এর লসাগু হচ্ছে 12, তাহলে হাফ ইন্টু 12 ইজ টু 1/3 ইন্টু 12। বা তোমরা হরগুলো সমান করতে পারো, কোনো সমস্যা নেই, 1/4 ইন্টু 12 হয়েছে। তাহলে 2 6 12, 3 4 12 আর 4 3 তাহলে পেলাম কি 6:4:3। তাহলে অপশন দেখে নাও, 6:4:3 অপশন ডি তে আছে। দেখো অ্যান্সার হচ্ছে তাহলে অপশন ডি। পরের কোশ্চেন, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তের কেন্দ্র ও, এবি বলেছে ব্যাস, এবি ব্যাস, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে সি ডি, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আর কি দেওয়া আছে? কোণ এডিসি, এডিসি সমান 120 ডিগ্রি, 120 ডিগ্রি। বের করতে হবে কোণ বিএসি এর মান। ছবিতে দেখে নাও, এডিসি, এডিসি এই কোণের মান দেওয়া আছে। বের করতে হবে বিএসি, বিএসি এই কোণের মান বের করতে হবে। ঠিক আছে, আমরা জানি যেহেতু এবি ব্যাস, অতএব কোণ এসি বি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি সমকোণ, ঠিক আছে? তাহলে এ সিবির মান আমরা পেয়ে গেলাম কত? 90 ডিগ্রি হয়ে গেল। আবার দেখো, যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি হয় 180 ডিগ্রি, অর্থাৎ এ কোণ প্লাস সি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, আর কোণ বি প্লাস কোণ ডি সমান হচ্ছে 180 ডিগ্রি। এখানে দেখো বি কোণের মান দিয়েছে 120 ডিগ্রি, তাহলে আমরা বি কোণ পেয়ে যাব। তাহলে বি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে বি কোণের মান পেয়ে গেলাম 60 ডিগ্রি। ত্রিভুজ এ সিবি, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমরা দুটো কোণ পেয়ে গেছি, 90 ডিগ্রি আর 60 ডিগ্রি। সি কোণের মান 90 ডিগ্রি, বি কোণের মান 60 ডিগ্রি। তাহলে এ কোণের মান বের করতে কোনো সমস্যা নাই। ত্রিভুজের কোণ বি এসি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস, যোগ করলে পাচ্ছি আমরা 150। 180 থেকে 150 যদি বাদ দিই তাহলে হচ্ছে 30 ডিগ্রি। দেখে নাও অপশন সি তে দেখো দিয়েছে 30 ডিগ্রি, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন দেওয়া আছে 3x ইজ ইকুয়াল টু কোসেক আলফা আর 3/x ইজ ইকুয়াল টু কট আলফা। তাহলে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x² এর মান কত? আমরা যদি স্কোয়ার করি তাহলে কি পাচ্ছি? দেখো উভয় পক্ষ স্কোয়ার করছি, তাহলে এখানে 9x² ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার আলফা। একই রকম ভাবে এখানেও করছি, 9 হোল স্কোয়ার করা হচ্ছে, তাহলে 3 স্কোয়ার করলে পাচ্ছি 9, আর x স্কোয়ার হচ্ছে, x এর স্কোয়ার করলে হচ্ছে, সরি x এর স্কোয়ার করলে হচ্ছে x স্কোয়ার। তাহলে কট থেকে আমরা পাচ্ছি কট স্কোয়ার আলফা। আমরা জানি
কোসেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু হয় 1। তাহলে এখানে আমরা মান বসাচ্ছি, এর মান 9x স্কয়ার মাইনাস 9/x স্কয়ার ইজ ইকুয়াল টু 1 হয়েছে। বা এখান থেকে কমন যাচ্ছে কত 9, তাহলে পড়ে থাকছে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। আমার দরকার 3 ইন্টু, তাহলে 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে পাচ্ছি 3x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু 1/3। তাহলে অপশন দেখে নাও, অপশন সি তে দেখো দিয়েছে 1/3, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি হয়েছে। এটা তোমরা আমি যে ফর্মুলা থেকে পড়লাম যে কোস স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 1, তোমরা এখানেও x এর মানও এখানে বসালো, তোমরা এই ফর্মুলাই পাবে। বুঝা গেল? পরের কোশ্চেন দেখে নাও। শূন্যস্থান পূরণ। 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে সময় t ইজ ইকুয়াল টু হচ্ছে 1, আসলকে আমরা p ধরছি, তাহলে p সমান হচ্ছে 8x আর সুদ আসল a সমান হচ্ছে 9x। তাহলে সুদ r ইজ ইকুয়াল টু হচ্ছে 9x মাইনাস 8x সমান হচ্ছে x। সুদের হার আমাদের বের করতে হবে ছোট আর এর মান। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি r ইকুয়াল টু p t r বাই হচ্ছে x। এখানে r সমান কত x, p সমান কত 8x, তাহলে 8x ইনটু সময় 1 বছর ছোট আর এর মান বের করব বাই হচ্ছে 100। x x কাটছে 4 দিয়ে কাটছি 2 আর এটা হচ্ছে 25 4 100 বা 2r ইজ ইকুয়াল টু হচ্ছে 25 বা r ইজ ইকুয়াল টু হচ্ছে 25/2 সমান হচ্ছে 12.12%। এটাই হচ্ছে आंसर। পরের কোশ্চেন, একটি বৃত্তাকার ক্ষেত্রে বৃত্তকলা হলো বৃত্তচাপ ও দুটি ড্যাশ দ্বারা সীমাবদ্ধ। এটা হবে ব্যাসার্ধ দ্বারা। ব্যাসার্ধ দ্বারা দেখো বৃত্তকলা, এটা হচ্ছে বৃত্তচাপ, দুটো ব্যাসার্ধ, এটাই পুরোটাকেই বলা হয় বৃত্তকলা। বুঝা গেল? তাহলে অ্যান্সার হচ্ছে কি ব্যাসার্ধ। পরের কোশ্চেন, এটা হচ্ছে কি ব্যাসার্ধ। পরের কোশ্চেনে বলেছে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি ড্যাশ, সেটি হচ্ছে সমহার বৃদ্ধি। সমহার। পরের কোশ্চেন, √3 - 2 এর অনুবন্ধী করণী। তাহলে তোমরা সব এই অনুবন্ধী করণী করার আগে তোমরা করণীর যে সাধারণ রূপ, অর্থাৎ প্রথম হচ্ছে মূলদ সংখ্যা, তারপর অমূলদ সংখ্যা বা শুদ্ধ করণী, সেই ফর্মে প্রথমে লিখে নেবে। অর্থাৎ করণীর সাধারণ রূপ হচ্ছে a প্লাস √b। এ হচ্ছে মূলদ সংখ্যা আর √b হচ্ছে শুদ্ধ করণী। হয়েছে? এখন এটাকে আমরা ওই আকারে প্রকাশ করব, তাহলে -2 প্লাস √3 হয়েছে। তাহলে এ হচ্ছে মূলদ সংখ্যা, এখানে এ হচ্ছে -2 আর শুদ্ধ করণী হচ্ছে -3। অনুবন্ধীকরণের ক্ষেত্রে এর অনুবন্ধীকরণী যদি আমরা দেখি, অনুবন্ধীকরণী হচ্ছে এ মূলদ সংখ্যার কোনো পরিবর্তন হবে না। অনুবন্ধীকরণের ক্ষেত্রে যে শুদ্ধকরণী রয়েছে তার সামনের সাইন শুধুমাত্র চেঞ্জ হবে, তাহলে -√3 হয়েছে। তাহলে এইভাবে যদি তোমরা করো কোনো ভুল হওয়ার কোনো চান্স নেই। তাহলে একই রকম ভাবে মূলদ সংখ্যার সাইনের কোনো পরিবর্তন করছি না, শুধু চেঞ্জ করছি শুদ্ধকরণী রয়েছে তার আগের সাইন, তাহলে -√3। এটাই হচ্ছে অনুবন্ধীকরণ। आंसर। পরের কোশ্চেন, এক মুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশ, শঙ্কু আর হচ্ছে চোঙ। অ্যান্সারটা হচ্ছে তাহলে চোঙ। পরের কোশ্চেন, যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান, এটা হলে নয়, হলো ড্যাশ
প্রবণতার মাপক, এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার মাপক। এরপর হচ্ছে 3 অধ্যায়ের কোশ্চেন, সত্য মিথ্যা। বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে, এটা হবে সত্য। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথম বছরের কথা যদি, ফার্স্ট বছরের কথা যদি বলি, মূলধন যদি পি হয় প্রথম বছরের শেষে, এটা হচ্ছে প্রথম বছরের শেষে যদি আমরা সুদ 8 টাকা পাই, তাহলে দ্বিতীয় বছরের শুরুতে আসল হবে পি প্লাস আর। তাহলে যা আসল ছিল সঙ্গে সুদ যোগ হবে। যখন তৃতীয় বছর শুরুতে হবে তখন কি হবে, এর সঙ্গে দ্বিতীয় বছরের শেষে যে সুদ পাই, যদি আমরা সুদ R1 ধরে নিই, তাহলে তৃতীয় বছরের শুরুতে, থার্ড বছরের শুরুতে আসল সমান হবে কত, পি প্লাস, এটা ছিল সেকেন্ড বছরের আসল প্লাস হচ্ছে সুদ। এইভাবে প্রতি বছর আসলের পরিমাণ বাড়তে থাকে, তার কারণ আসলের সঙ্গে সুদ যোগ হয় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। কিন্তু সরল সুদের ক্ষেত্রে আসল সবসময় স্থির থাকে, ঠিক আছে, আসল স্থির, এটা সবসময় মনে রাখবে। এর জন্য চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ সবসময় বেশি হবে সরল সুদের থেকে, যদি সময় 1 বছর হয়, না সরি ভুল বললাম, যদি সময় 1 বছরের থেকে বেশি হয় তাহলে চক্রবৃদ্ধি সুদ সবসময় বেশি হবে, আর যদি 1 বছর হয় তখন সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হবে। পরের কোশ্চেন, x প্রপোর্শনাল টু z আর y প্রপোর্শনাল টু z হলে xy প্রপোর্শনাল টু z হবে। দেখো যৌগিক ভেদ থেকে আমরা পাই, এটার থেকে আমরা লিখতে পারি x প্রপোর্শনাল টু z প্রপোর্শনাল টু x, একই রকম ভাবে z প্রপোর্শনাল টু y। তাহলে যৌগিক ভেদ থেকে আমরা পাবো z প্রপোর্শনাল টু xy, এটা হচ্ছে কি সত্য। পরের কোশ্চেন, একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 3টি স্পর্শক অঙ্কন করা যায়, এটা হবে কি মিথ্যা। পরের কোশ্চেন, একটি নিরেট গোলকের ব্যাসার্ধ, বলেছে নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। তাহলে দেখে নাও, তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে r ধরে নিলাম। তাহলে আয়তন বের করি, তাহলে আয়তন ফি সমান 4/3 পাই আর কিউব, গোলকের আয়তন। এখন বলেছে ব্যাসার্ধ দ্বিগুণ করা হচ্ছে, তাহলে ব্যাসার্ধ যদি দ্বিগুণ করে তাহলে ব্যাসার্ধ হচ্ছে কত, ব্যাসার্ধ সমান হচ্ছে 2r, হয়ে গেল। তাহলে আয়তন v1 ধরছি, তাহলে v1 সমান হচ্ছে 4/3 পাই ব্যাসার্ধের কিউব, তাহলে 2r এর হোল কিউব সমান 4/3 পাই ইন্টু r কিউব ইন্টু 2 এর কিউব হচ্ছে 8। এটা কি আগের আয়তন v, তাহলে 8টা আগে লিখছি, 8 ইন্টু v। তাহলে ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন হচ্ছে আগের আয়তনের 8 গুণ, কিন্তু এখানে বলেছে দেখো আয়তন দ্বিগুণ হয়, তাহলে হবে মিথ্যা। পরের কোশ্চেন, এখানে আলফার মান বলে দিয়েছে 0 এর সঙ্গে সমান বা 0 থেকে বড়, আর 90 ডিগ্রি থেকে ছোট বা তার সঙ্গে সমান হলে এর সর্বনিম্ন মান হবে 2। sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এর মান, তাহলে এর সর্বনিম্ন মান বলেছে। তাহলে এটাকে যদি আমরা হোল স্কয়ার ফর্মে ভাঙি, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এই ফর্মুলা 2। একই রকম ভাবে sec আলফা প্লাস নয় মাইনাস cos আলফা এর হোল স্কয়ার প্লাস 2ab বলতে sec আলফা ইন্টু cos আলফা, ঠিক আছে। তাহলে সমান sec আলফা মাইনাস cos আলফা এর হোল স্কয়ার প্লাস, দেখো 2 sec লিখতে পারি 1/cos, তাহলে sec এর জায়গায় লিখছি 1/cos আলফা ইন্টু cos আলফা, তাহলে এখানে cos cos কাটছে সমান হচ্ছে 2, তাহলে sec আলফা মাইনাস cos আলফা এর হোল স্কয়ার প্লাস 2। এখন
এর মান বলেছে সর্বনিম্ন হবে। সর্বনিম্ন তখনই হবে যখন sec আলফা মাইনাস cos আলফার মানটা 0 হবে, কারণ দুয়ের তো কোনো পরিবর্তন হবে না। তাহলে এর মানটা যদি 0 হয় বা সর্বনিম্ন বলতে এর মান যদি 0 হয়, তাহলে sec আলফা প্লাস cos আলফার মান সর্বনিম্ন হবে। অতএব এর মান যদি sec আলফা মাইনাস cos আলফা এর মান সর্বনিম্ন অর্থাৎ শূন্য হলে sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এর মান সর্বনিম্ন হবে। ঠিক আছে, তাহলে এর মান যদি 0 হয়ে যায় তাহলে তার মান কত পাচ্ছি? সর্বনিম্ন মান। এই সর্বনিম্ন মান কত? এর মান 0 সমান হচ্ছে 2। তাহলে এর সর্বনিম্ন মান হচ্ছে 2। এটা হচ্ছে অ্যান্সার। এখানেও দেখো বলেছে সর্বনিম্ন মান 2, তাহলে হচ্ছে কি সত্য। পরের কোশ্চেন, এই তথ্যের সংখ্যাগুরু মান বলেছে 10, এটা হবে মিথ্যা। কেন? তার কারণ হচ্ছে দেখো, সংখ্যাগুরু মান হচ্ছে কোন তথ্যের যেটি বেশিবার থাকে বা যার পরিসংখ্যা বেশিবার থাকে, যার পরিসংখ্যা বেশি থাকে সেটি হচ্ছে সংখ্যাগুরু মান। এক্ষেত্রে দেখো 10 রয়েছে একবার, আর বাকি 2 রয়েছে একবার, 3 রয়েছে দুবার, 9 রয়েছে 3 বার। তাহলে এক্ষেত্রে 9 এর পরিসংখ্যা সব থেকে বেশি 3, তাহলে সংখ্যাগুরু মান হতো কত? 9। সংখ্যাগুরু মান হতো 9, কিন্তু এখানে বলেছে কত? 10, তাহলে হচ্ছে মিথ্যা। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নম্বরে। তো আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।